আচ্ছা, কিছু কথা তোমাদের সাথে বলি। সবারই নিজস্ব কিছু পছন্দ থাকে, তাই তোমরা তোমাদের মতো করে আমার কাছে সেই আবদার রাখো। আমিও তখন চেষ্টা করি সেটা পূরণ করার জন্য। কিন্তু কিছু সংখ্যক মানুষ আমার কাছে বারবার অনুরোধ করেছিলে মিনহাজের ভয়েসে গল্প দেওয়ার জন্য, আর আমিও সেটাই চেষ্টা করেছি। এখন যাদের মিনহাজের ভয়েস পছন্দ না, তারা এই গল্পটা ইগনোর করতে পারো। কিন্তু কোনো বাজে কমেন্ট বা তোমাদের কাকে পছন্দ আর কাকে পছন্দ না এই নিয়ে কোনো মতামত না দিলে আমি খুশি হব। গল্পটা শোনো এবং গল্প নিয়েই কমেন্ট করো, কারণ আমি খুবই সুন্দর একটা গল্প তোমাদের উপহার দিতে যাচ্ছি। আর আমি যেহেতু সবাইকে নিয়েই কাজ করি, তাই তোমাদেরও পছন্দের ভয়েস আর্টিস্টদের নিয়ে সামনে গল্প আসবে। সবাইকে নিয়ে তো আর একসাথে কাজ করা সম্ভব না, তাই কেউ কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য না করে গল্প শোনো আর গল্প নিয়ে তোমাদের মতামত জানাও। ধন্যবাদ সবাইকে, আর ভালোবাসা অবিরাম। 29 বছরের কারোর প্রেমে পড়ব বলে ভাবতেই পারিনি। অদ্ভুতভাবে তাই হলো। নিজের বয়সের দ্বিগুণের চেয়েও বেশি। ভাবা যায়, শুনবেন সেই কাহিনী, অসম প্রেমের গল্প। আমার পরিচয়টা গল্পেই পেয়ে যাবেন। মাথার পাশে বসে সেই তখন থেকে কাঁদছে মেয়েটা। অফিসের ম্যানেজাররা, হেডরা, এইচআর ডিপার্টমেন্ট এবং স্টাফরা সবাই জড়ো হয়েছে মিনহাজ ইকবালের কেবিনে। মিনহাজ টিউলিপ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। রুনা নামের মেয়েটি মিনহাজের অফিসের এইচআর ডিপার্টমেন্টে আছে। তখন থেকে মোনাকে বোঝাচ্ছে তার বাবা সুস্থ হয়ে উঠবে, না কাঁদতে। স্কুল থেকে ড্রাইভার আঙ্কেল সরাসরি বাবার অফিসে নিয়ে এসেছে। এসে দেখে বাবার মাথায় হাতে ব্যান্ডেজ। বাবা ছাড়া আপনজন আর কেউ নেই মোনার। যারা আছে তারাও মনে হয় যেন সুসময়ের বন্ধু। কিছুক্ষণ আগের ঘটনা, গুলশানে গ্লোরিয়া অফ কফি থেকে মিনহাজ মিটিং শেষ করে অফিসের দিকে আসতে গাড়িতে ওঠার সময় অতর্কিত আক্রমণ হয় মিনহাজের ওপর। ক্লায়েন্টদের মধ্যে একজন গুরুতর আহত, হাসপাতালে ভর্তি। কয়েকটা ছেলে বাইক সহ এসে হকিস্টিক দিয়ে আঘাত করে ছুরি চালায়। আল্লাহ রহমত করেছে, পুলিশের গাড়ি সামনে ছিল, তাই রক্ষে হয়েছে। ড্রাইভার একা পারছিল না ছেলেগুলোর সাথে। এরপর পুলিশের সাহায্যে হাসপাতাল থেকে সোজা অফিসে আসে। ড্রাইভারও অনেকটা ব্যথা পেয়েছে। এমন সময় বাসায় গেলে মা হাসিনা বেগম তুলকালাম বাঁধিয়ে দেবে। মোনার গতকাল ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আজ বাবাকে দেখা করতে বলেছিল অভিভাবক মিটিংয়ের জন্য, কিন্তু মিনহাজের অসুস্থতায় যেতে পারবে না শিক্ষককে জানালে মেয়ে ক্লাস না করে কান্নাকাটি শুরু করে দেয়। অবশেষে ড্রাইভার গিয়ে নিয়ে এসেছে মোনাকে। মিনহাজ মেয়েকে কাছে টেকে বুকে টেনে নিয়ে বলল, মাই প্রিন্সেস, তুমি এভাবে কান্না করলে বাবা যে কষ্ট হবে। প্লিজ কেঁদো না, বাবা সুস্থ হয়ে যাবো তো, তুমি দোয়া করো। নাক টেনে মোনা কান্না বন্ধ করার চেষ্টা করছে। সবাইকে যার যার কাজে পাঠিয়ে দিল মিনহাজ। মেয়েকে রুনা খাইয়ে দিল। মিনহাজ মেয়ের দিকে তাকিয়ে বলে, আম্মা জান, বাবার একটা কথা রাখবেন। কি বাবা? বাসায় যে হোম মিনিস্টার আছে হাসিনা বেগম, ওনার কাছ থেকে আজ আমাকে রক্ষা করতে হবে। মোনা নাক মুখ কুঁচকে ফেলল, কারণ জানে দাদি আম্মা আজ বাবার 12টা বাজিয়ে ফেলবে। দাদিকে মোনার একদম সহ্য হয় না। মোনা বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে বলল, ফুপিকে ফোন দিয়ে বলছি দাঁড়াও, সিচুয়েশন যেন স্বাভাবিক রাখে। মায়া মোনার ফোন পেয়ে বাবার রুমে গিয়ে মিনহাজের সাথে ঘটে যাওয়া ঘটনা বলল। মামুন সাহেব উঠে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। মিনহাজের ছোট ভাই মনসুরও চলে এসেছে ভার্সিটি থেকে। মনসুর ভার্সিটির লেকচারার। এতক্ষণে হাসিনা বেগমের কানে খবর চলে গিয়েছে। এই খবর দিয়েছে মনসুরের বউ সালমা। এই মহিলা সব সময় বাড়াবাড়ি করে। হাসিনার পছন্দের বউ হচ্ছে সালমা। কলিং বেল বেজে উঠলে মনসুর উঠে গিয়ে দরজা খুলে ভাই আর ভাইজিকে নিয়ে ড্রয়িং রুমে আসে। সাথে ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্টও ছিল। হাসিনা বেগম ছেলের এই অবস্থা দেখে হাঁ হুতাশ শুরু করে দিলেন। আবার সে আগের প্যান শুরু করে দিয়েছে মিনহাজের বিয়ে নিয়ে। আজ যদি বউ থাকতো তাহলে বউ সেবা করত। আর কতদিন এভাবে থাকবে? বউ মরেছে আজ 12 বছর পরও আগের স্মৃতি আঁকড়ে কেন বসে আছে? এই সেই আরও কত কি। মায়াকে মিনহাজ ধমক দিল, এই তোর ম্যানেজ, বাসায় আসছে শান্তির জন্য, আর মা কি শুরু করেছে? হ্যাঁ, শরীরটা ভালো না, মাকে থামা। মিনহাজের ধমকে হাসিনা বেগম থেমে গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বসার মিনহাজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, স্যার ফোন।
ফোনে কথা বলার পর মিনহাজের মুখটা একদম চুপসে গিয়েছে। সবাই ওর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি সমস্যা। ইমরান ল্যান্ড করেছে ঘন্টা দুয়েক আগে, বাড়িতে আসছে, মরার উপর খাড়ার খা। আজকে কার মুখ থেকে ঘুম থেকে উঠলাম? মনসুর হাসলো। ভাইয়া, তোমার তো খুশি হওয়ার উচিত। এত বছর পর আসছে মানুষটা। সে আমার ক্লাস নিতে আসছে, আমাকে খুশি করতে নয়। তোমাকে টাইট দিতে এর চেয়ে ভালো সলিউশন হতেই পারে না। রাগটাকে নিয়ন্ত্রণ করলে তো এই সমস্যা হতো না। মামুন সাহেব খুশিতে হাসনা বেগমকে ডেকে বলল, বাড়িতে রান্নার আয়োজন করো, অতিথি আসছে এত বছর পর। মিনহাজ অসহায় মুখে বাবার দিকে চেয়ে আছে। বাবা মনে করে ইমরানই একমাত্র ব্যক্তি যার কথা মিনহাজ মনোযোগ দিয়ে শুনে। ইমরান মানুষটাও এমনই যে যাকে ভালো না বেশে পারা যায় না। কখনো বজ্রের মতো অটল, তো কখনো কুসুমের মতো নরম, কখনো স্রোতের মতো গতিহীন, আবার কখনো শীতকালের মতো শান্ত, যার গলার স্বরে এখনো অফিসের ফ্লোরে প্রতিধ্বনি হয়, যার পায়ের জুতার শব্দ শুনলেই মনে হয় ইমরান আসছে। এত যত্ন করে হাঁটে, তার প্রতিটা কাজে যত্ন ভেসে ওঠে। দেশে আসার সংবাদটা মিনহাজের জন্য কষ্টের, আতঙ্কের, কারণ তার রকচটা স্বভাবের জন্য ইমরান বহুবার বুঝিয়েছে। তবে আজ আর ছাড়বে না। কাজ ফেলে ছুটে আসছে মিনহাজের অসুস্থতা শুনে। কথাটা কানে যেতেই একজনের মনের মধ্যে না পাওয়া আকাঙ্ক্ষা ফিরে পাওয়ার লোভ জাগে। এত বছর পর মানুষটা আসছে, এই খুশি যেন ধরে রাখা যায় না। সেই ছোট্টবেলার পছন্দের মানুষটা চোখের সামনে থাকতো, কিন্তু চোখের তেষ্টা মিটত না। অপেক্ষার অবসান হয় এক সময়। এবার আসলে একদমই দূরে যেতে দিবে না। কিশোরী বয়স ছাড়িয়ে এখন পরিণত নারী। সুখ দুঃখ হাসি কান্নার সাক্ষী, কিন্তু বকি যে হলো। হঠাৎ দূরত্ব, এরপর মানুষটা হারিয়ে যাওয়া, পরিবারের লোকজনকে সময় বলতে না পারার কষ্টটা আজও সহ্য করতে হয় এই নারীকে। কথায় বলে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এই সময় আর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। তবে সুযোগ আর একবার যখন হাতের কাছে, এই সুযোগ ছাড়া যাবে না। এবার তাকে স্বার্থপর হতেই হবে। 17 কিংবা 18 বছরের উষ্ণ অনুভূতি এবার বাস্তবায়নে সর্বপ্রকার চেষ্টা করবে। যদি যেতে হয় পরিবারের বিপক্ষে, তাও যাবে। তবে মানুষটাকে আপনা করার চেষ্টায় থাকবে এবার। অপেক্ষার অবসান হতে চলল। থমথমে মুখে সবাই চেয়ে আছে। মিনহাজ বেডে শুয়ে আছে। ডাক্তার এসে একবার দেখে গিয়েছে। গায়ে মোটামুটি জ্বর এসেছে। খাটের একপাশে মামুন সাহেব এবং মনসুর দাঁড়িয়ে আছে, অন্য পাশে মহিলারা দাঁড়িয়ে আছে। মিনহাজ একটু নড়ে চড়ে বসে বলল, আমি কি ইচ্ছে করেছি নাকি? নাকি ওদের ডেকে এনেছি এই বলে যে আজ আমার মিটিং আছে, আমাকে মারতে আসো? ইমরান তীক্ষ্ণ নজরে উত্তর দিল, ঝামেলার সাথে যে তোর পার্সোনাল বন্ধুত্ব আছে এটা তো সবারই জানা কথা, সাথে তারকে নিলে না কেন? বন্ধু বিশ্বাস কর, এত ঝামেলায় পড়বো বুঝি নাই। পরের বার থেকে নেব। ঝামেলা তো বলে কয়ে আসে না, তাই না? আমি তো ভেবেছিলাম তোর মারামারি স্বভাব চলে গিয়েছে। কলেজে ভার্সিটিতেও মারামারি করতি, কি দরকার ছিল খালেদ জাব্বারকে ওর অফিসে গিয়ে থাপ্পড় মারার? ও কেন আমার সাথে তর্ক করতে গেল? আমার মাথা গরম হয়ে গিয়েছে। তুই কোন দেশের প্রেসিডেন্ট যে তোর সাথে তর্ক করা যাবে না? তর্ক করলেই তুই মারবি। ওকে, আর করবো না। আচ্ছা বাদ দে না, মুড ভালো কর, তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। মায়াকে ইশারা দিল। একটু পরে এলোমেলো চুলে পোশাকে বাচ্চা একটা মেয়ে দরজা দিয়ে রুমে ঢুকলো। পরনে ডেনিম ট্রাউজার, ঢিলাঢালা টি শার্ট, চুলগুলো মাথার উপর ক্লিপ দিয়ে মুড়িয়ে বাঁধানো। মিনহাজ ইশারা দিতে সালাম দিয়ে মিনহাজের বুকে এসে জড়িয়ে ধরল। ইমরান সালামের উত্তর নিয়ে মুচকি হাসি দিয়ে মোনার গাল টেনে দিল। মোনা চোখ বড় বড় করে তাকিয়ে চোখ মুখ হাস্যোজ্জ্বল করল। মিনহাজ পরিচয় করিয়ে দিল, ইমরান, আমার মেয়ে মোনাশা ইকবাল। ইমরান এক নজর দেখে একটা হাসি দিয়ে বলল, নামটা আমি জানি মিনহাজ। হাই মোনালিসা। মিনহাজ, ওর নাম মোনাশা না রেখে মোনালিসা রাখা উচিত ছিল তোর। ছবিতে আরো ছোট দেখেছি। মোনালিসা বড় বড় চোখ মেলে চেয়ে আছে, এখনো মুখে হাসি লেগে আছে। বাবার কানে ফিসফিস করে বলে, বাবা, উনি কে? উনি তোমার বাবার আরেকজন অভিভাবক, তোমার ইমরান আঙ্কেল। মোনা বাবার দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলে, উনি সেই ইমরান আঙ্কেল? আমার তো ভাইয়া লাগছে। এত ফিট কিভাবে?
মায়া ভাইজির মুখ চেপে ধরেছে। ইমরান এমন বেফাস কথা শুনে মিনহাজের দিকে তাকিয়ে আছে। কই অদ্ভুত, এই মেয়ের মুখে এমন অস্বাভাবিক কথা শুনে নিজেই চমকিত। এমনটা আশা করেনি। বয়সী বা কতই পুচকির। মোনাকে মায়া রুম থেকে নিয়ে গেল। সালমা বলে উঠল, ইমরান ভাই, কিছু মনে করবেন না, মেয়ের দোষ নেই। আপনার বডি ফিটনেস দেখলে তো যে কেউ আপনাকে ভাইয়া ডাকবে। মনসুর রেগে গিয়ে সালমাকে এক ধমক দিল। বাড়ির সবাই ইমরানকে সমীহ করে। বেফাস কথাবার্তা ইমরানের পছন্দ নয়, সবাই জানে। মিনহাজের সুখ দুঃখের সঙ্গী ইমরান। পরিস্থিতি বিগড়ানোর আগে মনসুর ডাইনিংয়ে খেতে তাড়া দিল। রাতের খাবার শেষ করে একটা গুরুত্বপূর্ণ কল রিসিভ করতে ইমরান ড্রয়িং রুমে এসে বসল। পাশের সোফায় তাকিয়ে দেখে মোনা চকলেট খেতে খেতে মাশা কার্টুন দেখছে। ইমরানের ঠোঁটের কোণায় হাসি ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগে মোনার বলা কথাটি মনে পড়ে গেল। মোনা ইমরানকে দেখে গাল প্রশস্ত করে হাসি দিয়ে পাশে বসতে বলল। ইমরান পাশে বসলো। মোনা চকলেট সামনে এগিয়ে দিয়ে বলে, এটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকলেট, আমার খুব পছন্দ। সবাইকে দিই না, আপনাকে পছন্দ হয়েছে তাই দিলাম। আচ্ছা, আপনি তো বাবার ফ্রেন্ড, তাহলে এত ইয়াং কেন? এখনো বাবার তো কয়েকটা চুল পেকেছে, পেটও একটু বের হয়েছে, কিন্তু আপনাকে দেখলে তো মনে হয় আপনার পিছে অনেক মেয়েরা লাইন দিয়ে রেখেছে। ইমরান মনে মনে ভাবল, এই মেয়ের সামনে বসলেই মান সম্মান থাকবে না। এত পাক না কেন? মিনহাজের মেয়ে বলে কথা। মায়েশা ভাবি তো কথা কম বলতো, আবার রাগ লাগছে। মেয়েটা কথা বেশি বলে, অন্যদিকে শুনতেও ভালো লাগে। নিজেকে সংযত করে ইমরান বলল, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ উঠবো, 8-এর রেজাল্ট দিয়েছে। বয়স কত তোমার? 15। আমার সাথে কথা বলার আগে ভেবে কথা বলবে। তোমাকে দেখলে মনে হয় না তুমি এত ছোট, কথা জানো না। ইমরান চকলেট না নিয়ে মোনাকে দিয়ে দেয়। পুনরায় বলে, আমি অন্য কারো এঁটো খাবার খাই না। ততক্ষণে ড্রয়িং রুমে বাকিরা চলে এসেছে। ইমরান বিদায় নিয়ে চলে গিয়েছে। মোনা নাক মুখ ফুলিয়ে বসে আছে, রাগে ফুঁসছে। কি ভাব এই লোকের! কই, আজ পর্যন্ত তো কেউ তো এইভাবে আঘাত করেনি। এত অপমান! চকলেটই তো সেধেছিল, এত অপমান করতে হবে কেন? অন্য কেউ হলে আচ্ছা করে বকা দিত, কিন্তু বাবার বন্ধুকে তো আর বকা যায় না। দাদি মাঝে মাঝে ঘ্যান ঘ্যান করলেও এভাবে কথা বলে না। মন খারাপ করে নিজের রুমে চলে গেল। ইমরান গাড়িতে বসে কনফারেন্স মিটিং শেষ করলো। ঘাড় ব্যথা করছে। জার্নি করে এসে রেস্ট নেওয়ার সময়টুকু পায়নি। সিটে মাথা এলিয়ে দিতে চোখের সামনে ভেসে উঠল কিশোরীর উজ্জ্বল চেহারা। এলোমেলো কিশোরী হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ধরার আগে কেউ ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিল কিশোরীকে। তড়াক করে চোখ খুলে সোজা হয়ে বসল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সাথে সাথেই ড্রাইভারকে বলে সাইড করে গাড়ি থামাতে। গাড়ি থেকে নেমে চোখে মুখে পানি দিল ইমরান। বুক ধুকপুক করছে। মনে হচ্ছে নিষিদ্ধ কিছু করে ফেলেছে। নিজের উপর রাগ লাগছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার গাড়িতে চড়ে বসল। গন্তব্যে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, না হলে একটু পর আরও অসুস্থ হয়ে পড়বে। এই কিশোরী তার অপরিচিত, চেহারা মনে করতে পারছে না, কিংবা কোনো কারণে সে চাচ্ছে না এমন কেউ তার ভাবনায় আসুক। ভুলে যাক সব, রাতের অন্ধকারে মিলিয়ে যাক ভাবনাগুলো। নতুন প্রহরের অপেক্ষা। সকালের তপ্ত রোদ জানলা ভেদ করে মুখের ওপর পড়েছে। গতকাল রাতে অ্যালার্মটা দেওয়া হয়নি ভেবে তড়িঘড়ি করে উঠে হাতের ফোনের দিকে তাকালো। এত বেলা করে কখনোই ওঠা হয়নি। ঘড়িতে সকাল 9টা বাজে, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ বলে ধারণা ইমরানের। সকালের জগিংটাও করা হয়নি বলে শরীর ম্যাজম্যাজ করছে। দোতলার বারান্দা থেকে দুবার শেপার্ডকে ডাক দিতেই লাফিয়ে উঠে কর্নিশ জানালো শেপার্ড। বাড়ির সবারই পছন্দ শেপার্ডকে। প্রথম দিকে আইরিন ইমরানকে বকাঝকা করলেও এখন তার বড্ড আদুরে লাগে এই বিদেশি কুকুর শাবকটি। অল্প একটু শরীরচর্চা করে রেডি হয়ে সিঁড়ি বেয়ে ডাইনিংয়ে আসলো ইমরান। আইরিন ভাইকে দেখে একগাল হাসি দিয়ে ভাইয়ের পছন্দের সব খাবার সামনে নিয়ে আসলো। সোহান চেয়ার ঠেলে মামার পাশে বসলো। এইবারই সবটাই সামলে রেখেছে আইরিন। সোহান আইরিনের ছেলে, মিনহাজের সাথে অফিসে বসে। অ্যাকাউন্ট সেকশন সোহান দেখে। মামার বিশ্বস্ত একজন সঙ্গী। আইরিনের স্বামী গত হয়েছে বছর 5 আগে। সোহানের পর সামান্তা নামে এক মেয়ে আছে, ওর বিয়ে হয়ে গিয়েছে।
ইমরান বিদেশের বিজনেস দেখে 4-5 বছরে একবার দেশে আসে। ঈশান ছুটিতে বাবার কাছে গিয়ে থেকে আসে। খেতে খেতে ঈশানকে জিজ্ঞেস করলো পড়াশুনোর ব্যাপারে, ওর বন্ধুদের ব্যাপারে। এরপর খাবার খেয়ে ঈশানকে স্কুলে ড্রপ করে দিয়ে সোহান আর ইমরান মিটিংয়ের জন্য বের হয়ে গেল। মিটিং শেষে অফিসে আসতে আসতে প্রায় 1:30। ইমরানের অনেক বিজনেসের মধ্যে টিউলিপ ইন্টারন্যাশনাল হচ্ছে সিস্টার কনসার্ন, যা মিনহাজ এবং ইমরান দুইজন মিলে শুরু করেছে। এছাড়াও বাইং হাউস, গার্মেন্টস, এগ্রো, ফুড সহ অনেক বিজনেস আছে। মিনহাজের কেবিনে নক করেই ঢুকলো ইমরান। ঢুকতেই দেখতে পেল স্কুল ড্রেস পরিহিত কালকের দুষ্টু বাদরটাকে। ইমরানকে দেখে সালাম দিয়ে মুখ ফিরিয়ে সোফায় বসে গেম খেলছে। মিনহাজ আগ বাড়িয়ে বলল, স্কুল থেকে সোজা এখানে চলে এসছে, আমার জন্য নাকি চিন্তা হচ্ছে। আমার সাথে বাসা যাবে, দেখেছিস মেয়ে আমার কত বড় হয়ে যাচ্ছে। বাবার কথায় মুখ খিচে মোনা বলল, আমি বড়ই, তুমি শুধু আমাকে ছোট বলো। দেখো ক্লাস 9-এ উঠেছি, সায়েন্স নিয়েছি। ইমরান টেবিলের ফাইলগুলো চেক করতে করতে বলল, কয়েকটা দিন রেস্ট নিলেও পারতি। আমি আছি, সোহান আছে, আশাটা গুরুত্বপূর্ণ ছিল না? ভাই তুই তো জানিস আমি কাজ পাগল, ঘরে বসে থাকলে অশান্তি লাগতো। অফিসের স্টাফ আলম 2 কাপ কফি আর একটা মিল্কশেক দিয়ে গেল। মোনা মিল্কশেকটা হাতে নিল, গ্লাসে স্ট্র দেওয়া, স্ট্র দিয়ে ভালো করে নাড়িয়ে নিল। মুখে নিয়ে খেতেই ইমরানের সাথে চোখাচোখি হয়ে গেল। ইমরান চোখ সরিয়ে নিজের কফিতে মনোযোগ দিল, কিন্তু মোনা তখনও ইমরানের দিকে তাকিয়ে আছে। মিনহাজ ওয়াশরুমে গেল, নজর সরাতে নারাজ সে। ইমরানের কাণ্ড দেখছে। লোকটা একবারও তাকাচ্ছে না কেন? এই লোককে আর একবার জ্বালালে মনে শান্তি পাবো, যেই ভাবনা সেই কাজ। অকস্মাৎ মোনা উঠে ইমরানের খাওয়া কফি টেবিল থেকে তুলে নিজে এক চুমুক দিল। মুখটাকে কুঁচকে বলে উঠল, একদম মজা না, তেতো। এনিওয়ে, খাচ্ছেন না কেন? খান খান। ঘটনার আকস্মিকতায় ইমরান তবদা খেয়ে গেছে। মনে হলো যেন সামনে প্রকাণ্ড এক ভূত দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখে ভয়ে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এমন ঘটনা এ যাবৎকালে তার সাথে ঘটেনি। ততক্ষণে মিনহাজ এসে বলল, কফিতে চুমুক দিয়ে মিনহাজ ইমরানকে কফি খেতে তাড়া দিল। একসাথে বের হবে, বাইরে লাঞ্চ করবে। ইমরান এখনো বুঝতে পারছে না কি হলো। একবার মিনহাজের দিকে তাকায়, আবার কফির দিকে তাকায়। মাথার মধ্যে হাজারো প্রশ্নের ভিড়। এটা কি হলো? নিজের মিল্কশেক ফেলে এই কফি কেন খেতে এসেছে? নেহাতি বাচ্চা মেয়ে, না হয় থাপড়ে গাল লাল করে ফেলতো। এসব কেমন আচরণ? চোখ বন্ধ করে ইমরান নিজেকে সংযত করে নিল। কফিটা আর খেলো না। মুখে হাসি রেখে কেবিন থেকে বের হয়ে গেল। নিজের কেবিনে এসে ইমরান রাগে কটমট করছে। বাচ্চা একটা মেয়ে কি শুরু করেছে? সেদিনের অপমানটা এভাবে শোধ করলো। এর মধ্যে কে যেন দরজায় নক করলো। চোখ না তুলেই আসার অনুমতি দিল ইমরান। অনুমতি পেয়ে ঢুকে ইমরানের সামনের চেয়ারে বসলো মোনা। ইমরান নিজেকে সংযত করে আদুরে গলায় বলল, কিছু বলবে মোনালিসা? কি? আপনাকে সাদাতে অনেক সুন্দর লাগে। আমার ফর্সা পুরুষ পছন্দ নয়। আপনার গায়ের রংটা রোদে পোড়া শ্যামবর্ণ। আপনার হাসি সুন্দর। ইমরান ড্যাব ড্যাব চোখে চেয়ে আছে। চোখের চশমা খুলে এক হাত দিয়ে চোখ কচলে সামনে দাঁড়িয়ে থাকা কিশোরীর দিকে সম্মোহনী চোখে চেয়ে আছে। গায়ের রং নাকি রোদে পোড়া শ্যামবর্ণ। আশ্চর্য রং। ইমরানের হাসি পেল, কিন্তু অন্যরকম অনুভূতির আভাস পেল নিজের মধ্যে। ইমরান নিজেকে বরাবরই কালো দাবি করে। অন্যদিকে আইরিন বলে তার ভাই নাকি শ্যামবর্ণ। এই মেয়ে শিল্পচর্চা করে নাম দিয়েছে রোদে পুরা শ্যামবর্ণ। আকাশে প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। মোনা পুনরায় বলল, ঝড় আসবে, বাবা ডাকছে, চলুন। ইমরান সম্বিত ফিরে এসে রেগে গিয়ে বলল, এতক্ষণ কি বলেছো এসব? আর বলবে না এসব। তুমি বড় হচ্ছ মোনালিসা, বাইরে মানুষ পচা বলবে, বাবা কষ্ট পাবে। তোমরা যাও, আমি পর যাব। মোনা কিছুক্ষণ ভেবে বলে, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে, সেটা আমার ক্ষেত্রে ফলে গিয়েছে। কথা শেষ করেই দৌড় দিল মোনা। ইমরান তখনও নিস্তব্ধ। এমন একটা কথা কোনো সংকোচ ছাড়াই অকপটে কী করে বলে দিল এই মেয়েটি? দিন দুনিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান কম থাকলে এই মানুষের পক্ষে এইসব ভাবা সম্ভব। না হলে বাবার বন্ধুকে এইসব বলার সাহস আদতে কেউ করেছে কিনা বলা বড়ই মুশকিল। আর এই বাচ্চারই বা ইমরানকে নিয়ে এত ফ্যান্টাসি তৈরি হলো কি করে ভেবে কুল পাচ্ছে না ইমরান।
টিনেজ মানুষ অনেক রকম পাগলামি করে, কিন্তু এখন যা করেছে মোটেও ভালো কিছু নয়। এই মেয়ে কি পাগল নাকি মাথায় সমস্যা? কি ইঙ্গিত দিল? ইমরান যা ভাবছে তা যদি হয় সর্বনাশ হয়ে যাবে। বাইরে তুমুল বর্ষণ, জানালার কাচ বেয়ে জলকণার ধারা বেয়ে বেয়ে পড়ছে। বিদ্যুতের ঝলকানিতে রাত ও দিন হয়ে যায়। ঘড়িতে এখন সন্ধ্যা 7টা। সৃষ্টিকর্তার কি অপার মহিমা! মাঝে মাঝে রাস্তার নিয়ন আলো দেখা যাচ্ছে, গাড়ি কম চলছে। ইমরান এখন আশুলিয়ার ফ্যাক্টরিতে বসে আছে। নয়ন নীরবতা ভেঙে বলল, বুঝলাম না, আসছে আধা ঘন্টা হয়ে গেল, তুই এমন চুপচাপ কেন? কিছু তো বলবি। কি বলবো, কিভাবে বলবো তাই ভাবছি। কি হয়েছে? আমার বয়স কত লাগে তোর কাছে? আই মিন, আমাকে দেখতে কি কোনোভাবে টিনেজ লাগে? না মানে আমাকে দেখলে কি লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়? আর সাদা শার্ট পরে কি বেশি মানায়? উফ, হচ্ছে না। মানে কোনো টিনেজ মেয়ে কি প্রেমে পড়তে পারে আমার? নয়ন ভূত দেখার মতো চমকে উঠেছে। হাতের সামনে কফি এসপ্রেসো ছিল। নয়নের এসপ্রেসো অনেক পছন্দ। আসার সময় ইমরান নিয়ে এসেছে। ইমরানের কথা বলার আগে আয়েশ করে এক চুমুক কফি মুখে পুরে নিল, কিন্তু গলা অবধি আর যেতে পারল না। ভুস করে সামনে ছেড়ে দিল। ভাগ্য ভালো ইমরানের সাদা শার্টে পরে নাই। নয়ন গ্লাস থেকে পানি নিয়ে ঢকঢক করে গলদকরণ করে টিস্যু দিয়ে মুখ মুছে নিল। এ যাবৎকালে এভাবে কথা বলতে ইমরানকে দেখেনি। ইমরান অনেকটা মেপে কথা বলার মানুষ। সে মানুষ কি সব আবোল তাবোল বকছে, যা তার চরিত্রের সাথে একদমই বেমানান। কিছুটা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে বলে, বন্ধু, গাঞ্জা খাইছোস? কি কস এডে? তোর চুল পাকে নাই মানলাম, তার মানে এই না যে তুই টিনেজ মায়ের প্রেমে পড়বি। বয়স দেখছোস? আমার যদি 35 চলে, তুই আমার 1 বছরের সিনিয়র ব্যাচমেট, তোর 36 চলবে, তাই না? তোর পোলা ক্লাস 4-এ পড়ে। আর কয়টা বছর পর তুই তোর পোলারে বিয়া করাবি, আর এখন তুই এগুলো বলতেছোস? মানে কি কস এগুলা? লাভ এট ফার্স্ট সাইট অবশ্যই আছে, হ্যাঁ আমিও মানি। তা হবু ভাবি যদি আমাদের মতো হয় তাইলে ঠিক আছে, কিন্তু টিনেজ কোনো বিদেশি টিনেজ নাকি রে? ইমরানের মুখে ঘোর অন্ধকার, মুখ কালো করে বসে আছে। নয়নের দিকে তাকিয়ে বলে, যা বলবো শুনবি, আমি সিরিয়াস, ঠিক আছে? মজা করবি না, সলিউশন দিবি। ওকে। যদিও আমি শিওর জানি না, জাস্ট কেস করলাম। এরপর পুরো ঘটনা নয়নকে খুলে বলল। নয়ন হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। তারা তো বুদ্ধিমান বন্ধু, কিন্তু এসবের বেলায় এত কাঁচা ভেবেই হাসি পাচ্ছে। শেষমেশ কিনা একটা বাচ্চা মেয়ে। ইমরান এখনো মুখের ভঙ্গি আগের মতো করে আছে। এখানে এমন হাসার কি আছে? নয়নকে দেখে রাগে গা জ্বলছে ইমরানের। ইচ্ছে করে চাপড়াঘাত করে কামরা থেকে বের করে দিতে, কিন্তু সে আজ পরিস্থিতির শিকার, তাই নয়নও আজ মজা নিচ্ছে। ইমরান দাঁত কটমট করে বলল, হাসছিস কেন এভাবে? হাসির কি বললাম? নয়ন ইমরানের দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, বন্ধু, আসলে ঘাপলা আছে, তুই বুঝবি না। দেশে থাকোস না তো। মোনা মামুনির সাথে আমারও দেখা হয়েছিল। বাচ্চাটা বেশি সুইট, আবেগ বেশি, মানেই বুঝোসই তো। এছাড়া একটু জেদি আর কি, সারাক্ষণ ফ্যান্টাসিতে থাকে। অ্যাংরি ইয়ানম্যানের উপন্যাস পড়ে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়েছে এই বয়সেই, বুঝোস তুই? ইভেন রোমিও জুলিয়েট, হ্যামলেট, ইলিয়ট সব ওর নখদর্পণে। কারোর সাথে তেমন ঝামেলায় যায় না। বই, মিনহাজ আর দুষ্টুমি নিয়ে ব্যস্ত থাকে। ওর মনের ফ্যান্টাসিতে যাকে ধরেছে সে হয়তো তোর সাথে মিলে যায়, যার দরুন আকপিচ কিছু না ভেবেই দুষ্টামিতে মেতে উঠেছে। তোর কাজ হচ্ছে ওর সাথে নরমভাবে কথা বলা, বুঝছিস? ওর সাথে নরমভাবে কথা বলবি। বাচ্চা তো, সফটলি হ্যান্ডেল করতে হয়। রেগে কথা বললে হিতে বিপরীত হবে। ঈশানকে যেভাবে হ্যান্ডেল করিস ওভাবেই করবি। ওর আসলে জেদ চেপে গেছে। ওই দিন চকলেট খাসনি তাই, অথবা তোকে নাকানি চুবানি খাওয়াতে ইচ্ছে করে কাজগুলো করতেছে, বুঝছস? আরেকটা কথা, বি কেয়ারফুল। এই মেয়ে কিন্তু বেল্ট পাওয়া, ও মার্শাল আর্ট জানে। তাই নাকি? না, তাহলে তো এত বাচ্চার না, ইচ্ছে করেই এসব করছে। অবশ্য আমারই দোষ, বাচ্চার সাথে বড়দের মতো ডিল করতে গিয়েছিলাম। মেয়ে বাচ্চা তো হ্যান্ডেল করি নাই, বুঝবো কিভাবে? থ্যাঙ্কস দোস্ত, কি পরিমাণ ভয় যে পেয়েছিলাম। এখন মন থেকে বিশাল বোঝা নেমে গিয়েছে।
তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো জেন্টলম্যান। ক্লাস শেষ করে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মোনা গুনগুন করছে। চয়নের ব্যাপারটা ভালো ঠেকলো না। পাগল টাগল হলো নাকি এই মেয়ে? তাও এটা কি ধরনের গান? তাদের স্কুলে কোশমিনকালেও কোনো প্রেমে পড়ার মতো জেন্টলম্যান শিক্ষক আসেনি, তাহলে এই মেয়ে কার প্রেমে পড়ে কী সব গাইছে? বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো, কিরে মোনা, ক্লাসেও দেখলাম মনোযোগ নেই, এখনও দেখছি প্রেমের গান গাইছিস, কি ব্যাপার? আজকে তানিয়া মিসের ক্লাসেও তো কান ধরলি, লজ্জাও পেলি না? দোস্ত, আমি অনেক খুশি, তাই আজকে সবার সব দোষ মাফ। তানিয়া মিসকে টাইট দিবি না? আরে না, আমি প্রেমে পড়ে গেছি। ওয়াও, গ্রেট মোনাশা ইকবাল আজ এত খুশি কেন? যে কিনা টিচারদের টাইট দিতে ব্যস্ত থাকে, সে আজ ক্লাসেও চুপচাপ ছিল। হঠাৎ চোখের পলক ফেলে ইরা বলে উঠল, এই কি বললি তুই, কার প্রেমে পড়েছিস? চয়নের কথায় মোনার তেমন কিছুই এসে যায় না। তানিয়া মিসকে দেখলে এই মেয়ে বিভিন্ন কাণ্ডকীর্তি করে, কখনো বেদ ভেঙে ফেলে, কখনো ওনার বায়োলজি বইয়ে তেলাপোকা ঢুকিয়ে দেয়। দুনিয়ার আজব কাজ করে, অথচ কেউ টেরই পায় না। একমাত্র চয়ন সঙ্গী, বেচারি অসহায় হয়ে সব সহ্য করে। কিন্তু সেই মোনা আজ তানিয়া মিসের ক্লাসে কান ধরে ওনাকে ছেড়ে দিবে? এও সম্ভব? মোনা আবার গুনগুন করলো, আমি প্রেমে পড়ে গেছি ও গো জেন্টলম্যান। পুরো ধানমন্ডি লেক 3 বার ঘোরা শেষ। ঈশান আর না পেরে বাবাকে বলেই বসলো, পাপা আর পারছি না, এবার থামো, এত কিভাবে দৌড়ায়? ছেলের কথায় মুচকি হেসে ইমরান বসলো, পানি বের করে ছেলেকেও দিল, নিজেও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। এই লেকটা খুব পরিচিত, 17-18 বছর আগে এখান থেকে জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। লেকের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে আনমনে ভাবল ইমরান। ঈশানের কোনোয়ের ধাক্কা খেয়ে ছেলের দিকে নজর দিল। পাপা, মিসেস কাকন কাল ফোন দিয়েছিল, আমাকে বলে কি জানো, তুমি নাকি বিদেশে গিয়ে আরো একটা বিয়ে করবে, তাই তাড়াতাড়ি ওনার কাছে চলে যেতে। ইমরান আকাশের দিকে তাকিয়ে ছেলেকে বলল, তোমার মা হয় ঈশান, তুমি যেতে চলে যেতে পারো, তবে বাবাকে নিঃস্ব করে যেও না। ঈশান বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইমরানও ছেলেকে জড়িয়ে ধরল। মা ডাকতে ইচ্ছে করে না। পাপা, তুমি দেশে বিদেশে যেখানে খুশি বিয়ে করো, আমার সমস্যা নেই। উনি তোমাকে যেই কষ্ট দিয়েছে, এরপর আমি কখনো তার কাছে যাব না। আমি জানি এখন ওনার উদ্দেশ্য কে। ইমরান হাসে। ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তার কত কিছু বোঝে। না হয় কোনো ছেলে এত সহজে মাকে নিয়ে এসব বলতো না। ইমরান চায় ছেলে মায়ের আশেপাশে থাকুক, যত কিছুই হোক, মা তো। কিন্তু এই ছেলে বাবার কপি। বাবা ছেলে খুনসুটি শেষে বাড়ির পথে রওনা দিল। ইমরান নিজের সাথে সাথে ছেলেকেও শরীরচর্চায় অভ্যস্ত করে ফেলেছে। সে চায় ছেলেও তার জীবনটা গুছিয়ে নিক। মা ছেড়ে যে ছেলে বাবাতে অভ্যস্ত হয়ে যায়, আর যাই হোক, ওই ছেলের মনোবল ভাঙা এত সহজ নয়। লেকের দিকটাতে ইমরান যখন দেশে আসে তখন হাঁটতে আসে। এছাড়া ঈশান বাড়ির ব্যাকওয়ার্ডে দৌড়ায় সোহানের সাথে। খাবার টেবিলে অনেকগুলো ছেলের ছবি ছড়ানো। মায়া মুখ বাঁকা করে খাচ্ছে। হাসিনা বেগম মেয়েকে ছেলে পছন্দ করে দেখাচ্ছে। মেয়ে কিছুতেই বিয়ে করবে না। মায়ার কর্মকাণ্ডে সবাই রীতিমতো বিরক্ত। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ এই মেয়ে বিয়ে করছে না। হাসিনা বেগম ধমক দিয়ে বলল, 2 দিন পর মোনার বিয়ে দিমু, আর এই সেমরি এখনো রাজি হয় না। আমি তোরে 2 দিন সময় দিলাম, এর মধ্যে রাজি না হলে জোর কইরা বিয়া দিমু। মা, তোমরা জানো আমি কেন বিয়ে করছি না? কথা শেষ না হতেই মিনাজ ওইখানে চুপ করিয়ে দিল বোনকে। মায়া আমার দেখানো ছেলেগুলো থেকে পছন্দ করে নেয়, আমি আর কোনো কথা শুনতে চাই না। মিনাজ মোনাকে নিয়ে বেরিয়ে গেল। স্কুল ড্রপ করে অফিসে চলে গেল। বোনকে নিয়ে মিনাজের চিন্তার অন্ত নেই। সে জানে বোন কি চায়, যা আদতেও সম্ভব নয়। মায়া রুমে এসে দরজা আটকে অনেকক্ষণ কেঁদেছে। হঠাৎ কাকে যেন ফোন দিল। অনেকক্ষণ কান্নাকাটি করে তাকে বুঝালো। অপরপক্ষ থেকেও বলা হলো যে চেষ্টা করবে। এর মধ্যে রুমে সালমা ঢুকে একটা খোঁচা দিল। মায়া, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো। তুমি যেদিকে হাত বাড়াতে চাচ্ছ
হাত বাড়িও না, পুড়ে ভস্ম হয়ে যাবে। আগের মানুষটা হাতের নাগালে থাকলেও এখন সে দূর আকাশের সূর্য, ধরা যাবে না, সব যাবে না, দু চোখ ভরে দেখতে পারবে। মায়া কথা বাড়ায়নি, কম তো চেষ্টা করলো না এতগুলো বছর, কোনো লাভ তো হলো না। গ্লাসের দরজা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে দুজন মানুষ কেবিনে ঢুকছে। হাতে কমিক বুকটা নিয়ে সোফায় শরীর এলিয়ে উল্টো দিক ফিরে বই পড়ার ভান করলো। দরজা খুলতেই আনমনে গেয়ে উঠল, তোমায় দেখে বুকের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। দরজা দিয়ে প্রবেশরত দুইজন ভদ্রলোক একে অপরের দিকে তাকিয়ে দেখছে। সামনের চেয়ারে বসা ভদ্রলোক মেয়ের দিকে তাকিয়ে আছে। অকস্মাৎ হো হো করে হেসে উঠল মিনহাজ। মেয়েকে বলল, কার প্রেমে পড়েছ মজা? নয়ন অন্যদিকে ফিরে মুখ টিপে হাসছে। ইমরান তখনও হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, এই মেয়ে কি বলে এগুলো? লজ্জায় ফেলে দিবে না তো সবার সামনে? কারো চোখে কেন ধরা পড়ছে না ওর এই ইঙ্গিতগুলো? আর আমারই বা বুক ধুকপুক করছে কেন? মুখের ওপর বই রেখে মিনহাজকে উত্তর দিল, মাই ডিয়ার কিং, তোমার প্রিন্সেস একজন জেন্টলম্যানের প্রেমে পড়েছে, বুঝলে? তাকে এখন লাগবে। জার্সি যেমন এলিজাবেথকে ইগনোর করত, সেও আমাকে না দেখার বা না বোঝার ভান করে। এনিওয়ে, ডোন্ট ওয়ারি, আই উইল উইন হিম। তোমার কাজ করো, লজ্জা লাগে না? মেয়ের মুখ থেকে জামাইয়ের গল্প শুনতে চাও? মিনহাজ বন্ধুদের দিকে ফিরে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে ভিতরে আয়, বস। আমার মেয়ে প্রেমে পড়েছে শুনলি তো, ভাবছি বিয়ে দিয়ে দেবো, কি বলিস? যত তাড়াতাড়ি পারিস দে, আমরা বিয়ে খেতে চাচ্ছি, তাও আবার মোনা মামুনের। উফ, আমি তো কালা চশমা ডান্স দিব। নয়ন বলল, মোনা তখনও বইয়ে মুখ করে সোফায় শুয়ে আছে। স্কুল থেকে এসে সোফায় শুয়ে বই পড়ছে। সামনের লোকেদের মুখই দেখাচ্ছে না। ঘাড়ের নিচে চুল, চুলে দুইটা বিনুনি, সাদা আকাশি রঙের স্কুল ইউনিফর্ম, হাতের বেল্টের চামড়ার ঘড়ি, একদম আদুরে বাচ্চা লাগছে। মুখটাই দেখা যাচ্ছে না। নয়নের কথা শুনে নয়নকে বলল, হাই ফাইভ নয়ন চাচ্চু, প্লিজ জেন্টলম্যানকে বুঝিয়ে নিও আমাকে তাড়াতাড়ি বিয়ে করতে। ওরা হেসে ঠাট্টা করছে। অফিসের পিয়ন অনেকগুলো ফাইল নিয়ে রুমে ঢুকলো। সহসা মোনা সোফা ছেড়ে উঠে দাঁড়ালো ইমরানের পাশ ঘেঁষে। ইমরান নড়ে চড়ে বসলো। মিনহাজ নয়ন কি নিয়ে যেন ডিসকাস করছিল। মোনা ইমরানের কানের কাছে ফিসফিস করে বলল, আর চোখে তাকাতে হবে না, আমি আপনার সামনে। ইমরান চমকালো না, ফাইলের দিকে মনোযোগ দিয়ে মুচকি হাসি দিল। মোনা সামনে থেকে সরে বুকে হাত দিল। উফ, হাসিটা মাইনর একটা হার্ট অ্যাটাক সহজে হয়ে যাবে। ইমরান নিজেই নিজের কাজে চমকিত। হাসলো কেন সে? অদ্ভুত রকম অনুভূতি হলো। উফ, হাসিটা মাইনর একটা হার্ট অ্যাটাক সহজেই হয়ে যাবে। কথাটা মোনা আসতে বললেও ইমরানের কানে পৌঁছে গিয়েছে। মোনার ব্যবহার মোটেও স্বাভাবিক নয়। ইমরান পুরোপুরি নিশ্চিত, তাই ব্যাপারটা নিয়ে নিজের মনের মধ্যে দ্বন্দ্ব চলছে। ইমরান ফাইল সাইন করে উঠে রুম থেকে বেরিয়ে গেল। 13 তলায় চারিদিকে গ্লাসে ঘেরা নিজের কেবিনে দাঁড়িয়ে কাছের দেওয়ালে মুখ করে বাইরে অন্তরিক্ষে চেয়ে আছে। অনেক বছর পর অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতির সাথে ইমরান পরিচিত, তবে আগের অনুভূতির মধ্যে ছিল আনন্দ, কিন্তু বর্তমান অনুভূতি নিষিদ্ধ, আতঙ্ক মিশ্রিত। মনের কথায় অনুভূতি হচ্ছে তেমনটা নয়, তবে প্রথম ভালোবাসার কথা মনে পড়ছে, যেটা অবাঞ্ছনীয়, অপ্রয়োজনীয়, তবুও অনুভূতি তো। কাউকে ভালোবাসলে যদি এতটা কষ্ট পেতে হয়, তাহলে ভালো না বেশি এক জীবন পার করে দেওয়াই ভালো। কাকনের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মনটা বিষিয়ে তোলে। সে তো চেয়েছিল এই সুন্দর সম্পর্কটাকে আমৃত্যু টিকিয়ে রাখতে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। একটা অপ্রিয় ঘটনা অনেকগুলো দুর্ঘটনার সাক্ষী। বাবা মা হারিয়েও ইমরান এতটা বিধ্বস্ত হয়নি যতটা কাকন ছেড়ে যাওয়ার সময় হয়েছিল। কি করে বেঁচে আছে এই মেয়ে ইমরানকে পিতৃমাতৃহীন করে? এরপরও তো মাফ করে দিতে চেয়েছিল ইমরান। টেবিলের ওপর ফোনটা কাঁপছে। স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখে অধর কোণে হাসির রেশ। হাতে নিয়ে রিসিভ করতে অপর পাশ থেকে মায়া মাখানো স্বর ভেসে এলো, যা শুনলে ইমরানের মনে পৃথিবীতে কয়েক শত বাঁচার আকাঙ্ক্ষা বেশি জাগে। পাপা, আজকে জাফরির বার্থডে, আমি কি যাব? জি প্রিন্স, যেতে পারেন আপনি।
তবে রশিদ আঙ্কেলকে নিয়ে যাবেন, আসার সময় তার সাথেই আসবেন, ঠিক আছে? ইয়েস ক্যাপ্টেন। ফোনটা কেটেই মুখে হাসি ফুটে ওঠে ইমরানের। অশুদ্ধ, অন্যায়, বিষাক্ত প্রেমের শক্তি কি এতই বেশি ছিল যে নিজের রাজপুত্রতুল্য সন্তান, এক সমুদ্র ভালোবাসা দেওয়া স্বামী ছেড়ে তাকে অপমান করে চলে যেতে হলো? কখনো কখনো এই কথাটি চিরন্তন সত্য হয়ে দাঁড়ায়। পুরুষের সাফল্যের চাবিকাঠি যেমন নারীর কোমরের ভাঁজে ঝুলে, ঠিক তেমনি পুরুষের ধ্বংসের মূল মন্ত্র নারীর কণ্ঠনালীতে থাকে। কিছু ধ্বংস সুখের, কিছু বিনাশের। প্রায় কয়েক মাস ঘুরিয়ে আজ ছেলেপক্ষ মায়াকে দেখতে আসছে। ড্রয়িং রুমে ছেলের বাড়ির থেকে আসা আত্মীয় স্বজন বসে আছে। মিনাজের পরিবারের সবাইও আছে। কলিং বেল বাজতে মনসুর দরজা খুলে দিল। ইমরান দরজা ঠেলে ভেতরে এসে সোফায় বসলো। মায়াকে সামনে আনা হয়েছে। মেয়ে দেখা পর্বে ইমরান উঠে মিনাজের রুমের বারান্দায় এসে অফিসের ইম্পর্টেন্ট কল পেয়ে কথা বলছিল। বারান্দা থেকে রুমে ঢুকতেই দেখতে পায় পিঙ্ক কালার টি শার্ট, কালো ট্রাউজার পরে বসে আছে এই বাড়ির শাহজাদি, হাতে সেই ডেইরি মিল্ক। আশ্চর্য, ফুপুকে দেখতে এসেছে, কিন্তু এই মেয়ের কোনো আনন্দ নেই। অবশ্যই এই উড়নচণ্ডী মেয়ের কাজ কারবারই অদ্ভুত। হয়তো ঝামেলা পছন্দ করে না, তাই এমন একা একা বসে বসে চকলেট খাচ্ছে। ইমরানকে দেখে অধর প্রশস্ত করে হাসি দিল। মোবাইলে কি যেন করছে। ইমরান চেয়ার টেনে বসে বলল, হাই মিস ইউনিভার্স, কেমন আছো? এমন সম্বোধন কেন? মিনহাজের কাছে তো তুমি মিস ইউনিভার্সই, এছাড়া নিজেই তো বলো তুমি এই বাড়ির শেহজাদি। হ্যাঁ তা বলি, কিন্তু আপনি আমাকে এই নামে ডাকবেন না। অ্যাজ ইউ উইশ। মোনা তাকিয়ে ভ্রুকুচকে ভাবে, লোকটা প্রসঙ্গ বদলায় কেন? সব সময় অল্প বাক্যে কথা শেষ করে। সে কি বোঝে না এই মোনাশা ইকবাল তার সাথে কথা বলতে চায়? অদ্ভুত লোক। ইমরান চলে যেতে চাইলে পেছন দিক থেকে ডাকলো, দাঁড়ান মিস্টার অ্যাংরি ইয়ং ম্যান। ইমরান থমকে গেল এই সম্বোধন পেয়ে। ইয়াং ম্যান? তোমার আমাকে ইয়াং ম্যান মনে হলো? মোনা পুনরায় হেসে বলে, আমি মোনালিসা হয়েই থাকতে চাই। ইমরান হাসি দিয়ে বের হয়ে গেল। কথা বাড়িয়ে লাভ নেই, 3 মাস আগের কথা। সেদিন ইমরান মোনার সাথে কেবিনে বসে মোনাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে, এভাবে দুষ্টুমি করলে সবাই খারাপ ভাববে। এছাড়াও সরি বলেছে চকলেট খাওয়ায়নি বলে। তাদের মধ্যে এখন বন্ধুত্ব হয়েছে। মোনা কতটা কথা বুঝে নিয়েছে তা ইমরানের জানার বাইরে। কিন্তু মোনা আগের মতো আর টিস করে না, এড়িয়ে চলে। তাই ইদানিং কথা কম বলে। প্রতিটা মেয়ের জীবনে প্রেমিক পুরুষ থাকে, আমারও ছিল, যার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি। যেদিন জানলাম সেই পুরুষটা আমার না, অন্য কারো, সেদিন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। তার বিচ্ছেদে তার পাশে দাঁড়াতে চেয়েছি। সবার সাপোর্ট পেলেও ওই মানুষটার পাইনি। ভাইকে বুঝিয়ে পরিবারকে রাজি করিয়েছি, কিন্তু মানুষটার এত অপমানের সত্ত্বেও আজও মানুষটাকে মনের মাঝে বেঁধে রেখেছি। কি দোষ ছিল আমার? একদিন তার বোনের সাথে যোগাযোগ করি। সব রকম চেষ্টা আজ ব্যর্থ আমার। বাধ্য হয়ে অজানা পথে পা বাড়াবো। আপনি কিছু বলবেন না ইমরান ভাই? মায়া, মোহ, আবেগ এগুলো তো চড়াতে চাই না, বিশ্বাস করো। আমি চাইলেই তোমাকে বিয়ে করতে পারতাম, কিন্তু মন টানে না। ভালোবাসাবিহীন সম্পর্কে আমি বিশ্বাসী নই। তুমি আমার কাছে আমার ছোট বোনের মতো ছিলে, আছো এবং থাকবে। ঈশান বড় হচ্ছে, ওকে নিয়ে আমার যত ভাবনা, এগুলো নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। ইমরান রুম থেকে হন হন করে বের হয়ে গেল। দরজার সামনে দেখে মোনা দাঁড়িয়ে আছে। কিছুটা থমকে গিয়ে মোনার মাথায় হাত রেখে ওর চুল এলোমেলো করে দিল। মোনা ইমরানের পেছন পেছন ছুটল। ছুটতে ছুটতে গেট অব দিয়ে সে ইমরানের হাত ধরল। ফুফি আপনাকে ভালোবাসে ইমরান সাহেব। ইমরান ভীষণভাবে অবাক হলো। এই মেয়ে নাম ধরে ডাকছে। এখন না সামলে নিলে ভবিষ্যৎ খুব খারাপ হবে। এই মেয়ে, ইমরান সাহেব কি? সেদিন এত কি বুঝালাম? বড়দের মতো ব্যবহার করো কেন? বাচ্চা আছো, বাচ্চাই থাকো। এটা কেমন অভদ্র প্রশ্ন? হ্যাঁ, তোমাকে আমি উত্তর দিতে কি বাধ্য? ঘরে যাও, পেছন পেছন ছুট লাগিয়েছো কেন? কথার উত্তর না জানতে চেয়ে নিজের মার্সিডিজ বেঞ্জ জি ক্লাসটা ছুটিয়ে নিয়ে গেল। একবার যদি পেছন দিকে ফিরত তাহলে হয়তো কিশোরীর চোখে অশ্রুকণায় সিক্ত হতো তার পাষাণ হৃদয়। আবার আকাশে মেঘ। মোনার সাথে বন্ধুত্ব করতে মেঘও তাল মেলালো। দুজনের ক্রন্দনরত অশ্রুতে কেউ ধরণী সিক্ত করে, আর কেউ নিজের মন। কেন এমন হলো?
ইমরান সাহেব শুধু আমার হবে, হোক ফ্যান্টাসি, হোক ইনফ্যাচুয়েশন, কিন্তু আমার জিনিস শুধুই আমার। ফুপি কেন? কী নিয়ে ভাবছিস বলতো? মাইশা চলে যাওয়ার পর থেকে মেয়েটাকে আগলে রেখেছি। আমার মেয়েটা রাতে কাঁদে নয়। গত একটা বছর ওর মধ্যে আমি অনেক পরিবর্তন দেখেছি। ভয়ের ব্যাপার হচ্ছে, আমার কাছে এসে গতকাল বলে, বাবা রাতে কেউ আমার গলা চেপে মুখ চেপে ধরেছে, প্রায় ধরে। আমার খুব কষ্ট হয়। একটু সময় দে মেয়েটাকে। মা ছাড়া বড় হওয়া একটু সময় দে মেয়েটাকে। মা ছাড়া বড় হওয়াটা মেয়েদের জন্য অনেক কষ্টের। ঘুরায় মেয়েকে নিয়ে। বছর প্রায় শেষ হয়ে এলো। ওর ফাইনাল এক্সাম তো শেষ, তাই না? আর একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথে কথা বল। এই বয়সে মেয়েদের মন মানসিকতার যত্ন নেওয়া প্রয়োজন। মাথা নাড়ালো মিনাজ। নিজেও ভেবেছে মেয়েকে নিয়ে ঘুরে আসবে। মায়ের বিয়ের পর থেকে মোনা বড্ড একা হয়ে গিয়েছে। সবাই যার যার কাজে ব্যস্ত। মেয়েকে দেখার কেউ নেই বললেই চলে। উঠতি বয়সী মেয়েদের অনেক কেয়ার প্রয়োজন। সব কাজ থেকে ছুটি নিয়ে অফিসের দায়িত্ব সোহানকে বুঝিয়ে দিল 1 সপ্তাহের জন্য। আজ রাতেই ওরা কক্সবাজার যাবে, বাবা মেয়ের ট্যুর। মিনাজ যখন বলল ট্যুরে যাবে, সেই থেকেই মোনার লাফালাফি শুরু। হাসিনা বেগম দুবার এসে বকা দিয়ে গিয়েছে এত লাফালাফির জন্য। মোনা ব্যাগ গুছিয়ে ফেলল, মিনহাজেরটাও গুছিয়ে দিল। দীর্ঘ 14 ঘন্টা জার্নি, তাই কিছু খাবার নিয়ে উঠল। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। শ্যামলী থেকে নাইট কোচে যাবে। বাস ছাড়ে রাত 11:30টায়। গাড়ি নেয়নি সাথে। মোনার আবদার সাধারণভাবে যাবে ওরা। রাত 2টায় কুমিল্লায় এসে হোটেলে দাঁড়ায়। বাবা মেয়ে ডিনার সেরে নেয়। ইমরান ভেবেছিল মোনা ঘুমাবে গাড়িতে, কিন্তু মোনা অবাক করে দিয়ে ঘুমায়নি। বাইরের পরিবেশ দেখতে দেখতে এসেছে। হোটেল থেকে গাড়ি ছাড়ার পর বাস থামবে চট্টগ্রাম, তাও ভোরে। তার আগে কিছু খেয়ে নেওয়া উচিত ভেবে ডিনার করা। এবার ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিল দুজনে। হোটেলে যখন বাস থামলো তখন 7:30 বাজে। তার মানে এখনো আরও অনেকটা পথ। রাস্তায় পানি চিকচিক করছে। বৃষ্টি হয়েছে রাতে, পানিও জমেছে হালকা। বাস থেকে নামার পর ঠান্ডা শিরশিরে বাতাসে শরীর ও মন দুটোই ভালো হয়ে গেল। মোনা হোটেলের বাম পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ালো। বাতাসের ঝাপটায় গাছপাতা বেয়ে ঝরে পড়া পানি মোনাকে ভিজিয়ে দিল। মোনা চারিদিকে ছবি তুলছে। মিনাজ দূর থেকে মেয়ের কাজ দেখে খুশি। যাক, একঘেয়ে জীবন থেকে বেরিয়ে সে মেয়েটা শান্তি পাচ্ছে। ডলফিন মোড়ে এসে বাস থামে। সেখান থেকে একটা অটো নিয়ে সোজা কলাতলি রিসর্টে উঠবে। 10 মিনিটের মধ্যে কলাতলি এসে 11:30টায় রিসর্টে চেক ইন করে বাবা মেয়ে। সিভিউ রুম নিয়েছে যেন ব্যালকনি থেকে রিফ্রেশমেন্টটা পায়। সাগরের কলতান শব্দ রুমেও এসে কানে বাজছে। ফ্রেশ হয়ে নাস্তা খেতে গেল। নাস্তার আইটেম বুফে হলেও মোনা সন্তুষ্ট নয়। মজার আইসক্রিম চকলেট তো দেয়নি। এত খাবার কোনো উন্নত প্রজাতির মানুষরূপী খাদ্য কি খেতে পারবে? কেমন আছেন মিনহাজ সাহেব? পরিচিত আওয়াজ শুনে মিনাজ কান থেকে ফোন একপাশে রেখে উঠে দাঁড়ালো। মুখের ভাব পরিবর্তন করলো না, কারণ সামনে মেয়ে আছে। মেয়ের নিরাপত্তার কথাও ভাবতে হবে। সাথে কে? মেয়ে নাকি আপনার? বাহ মামুনি, বেশ বড় হয়েছে তো, দেখতেও নায়িকাদের মতো। জব্বার, ওদিকে চলো। মোনা বাবার দিকে তাকিয়ে আবার নিজের খাবারে মন দিল। হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখে ডিসপ্লে জ্বলছে। মিনাজ মেয়ের পাশে বসে পানি খেলো। মেয়েকে নিয়ে রুমে গেল। বাবা মেয়ে ঠিক করলো কোথাও ঘুরতে যাবে। রিসর্ট থেকে ট্রান্সপোর্ট সিস্টেম আছে। দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়ে গন্তব্যে। প্রথমে মেরিন ড্রাইভ রোড হয়ে সেনাবাহিনী স্পটে বিচের সামনে দাঁড়ালো ওদের গাড়ি। মেরিন ড্রাইভ রোড কক্সবাজারের 80 কিলোমিটার দীর্ঘ একটি রোড, যা কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। এত কাছ থেকে সমুদ্র মোনা কখনো দেখেনি। সমুদ্রের গর্জন দূর থেকে আসছে। পুরো কক্সবাজার মাঝে, আর চারপাশে পানি। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে ঘুরতে এসেছে। মোনার মনে হলো নিজের দেশের সৌন্দর্য ছেড়ে মানুষ বাইরে কি পায়। তবে পার্থক্য হচ্ছে, বাইরে পর্যটনটাকে শিল্প, সেই সাথে আয়ের ব্যবস্থা পাকাপোক্তভাবে নিল। আমাদের দেশে সব হেলাফেলা করে। এই প্রথম কাছ থেকে সমুদ্র দেখে মন নেচে উঠল। আশপাশে অনেক পর্যটক। লং শার্ট আর জিন্স পরিহিত মায়াবতী মোনাকে দেখলেই আদর লাগে। যেখানেই যায় কেউ না কেউ গালটা টেনে দেয়। মাঝে মাঝে আনন্দ লাগে, কিন্তু এখন রাগ লাগে। বড় ছোট বুঝে না মানুষজন, গালটা টেনে এরা কি মজা পায়। মোনাটাও যে তেমন গোলুমলু, আদর করাটাই স্বাভাবিক। কে বলবে এমএ ক্লাস 10-এ পড়ে? দেখলে মনে হয় 6 বা 7-এ পড়ে।
একেবারে মায়ের গায়ের রং পেয়েছে মোনা। নারীরা ফর্সা হলেই সুন্দরী হয় না, উজ্জ্বল শ্যামাবর্ণের মেয়েরাও মারাত্মক সুন্দরীর কাতারে পড়ে বলে কবিরা মনে করেন। উঁচু করে রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধার পরেও চুল ঘাড়ের নিচে পড়ছে। আশেপাশের লোকজনের চাহনি দেখে মিনাজ মেয়েকে নিয়ে গাড়িতে উঠে গেল। মিনাজকে দেখেও বোঝার উপায় নেই তার মেয়ে এত বড়। বয়স তো কম হলো না, 38 ছুঁই ছুঁই। বিয়েটা একটু আগেই করেছিল। 23 বছর বয়সটা তো কম না। মায়ের ইচ্ছেতেই বিয়েটা করেছিল খালাতো বোনকে। কিন্তু বিয়ের পরে এত ভালোবাসা মায়েশার কপালে সইল না। সব ছেড়ে একা করে দিয়ে গেল মেয়েটা। এসব এখন ভেবে কাজ নেই। খুশিটা উদযাপন করবে আজ মেয়েকে নিয়ে। বাবা মেয়ে আজ ম্যাচিং ড্রেস পরেছে। গাড়িতে উঠেই রওনা হলো কাকড়া ব্রিজের উদ্দেশ্যে। কাকড়া ব্রিজ বা সালসা ব্রিজ কেন বলে জানা নেই, তবে স্থানীয়রা এই জায়গাটিকে এই দুই নামেই চেনে। এখানে ছোট একটা ব্রিজ আছে, ওটা পার হলেই সমুদ্র দেখা যায়। এই ছোট্ট ব্রিজটি কাঠের তক্তা দিয়ে বানানো, বেশ সুন্দর। ব্রিজ পার হলেই ঝাউবন। মোনা তো ভীষণ খুশি। মিনহাজ মেয়ের হাত ধরে ব্রিজ পার করিয়ে দিল। বাবা মেয়ে অনেক রকম পোজ দিয়ে ছবি তুলছে। পাশ থেকে একটি বিদেশি কাপল এসে জিজ্ঞেস করলো, আর ইউ কাপল? মিনহাজ হেসে উত্তর দিল, শি ইজ মাই ডটার অ্যান্ড আমার ফাদার, সো উই আর ফাদার ডটার কাপল। ইউ আর সো ইয়াং। মিনহাজ লজ্জা পেল। এবার মেল ফরেনার বলে উঠল, তোমাদের দেখে খুব খুশি হলাম। বুঝলাম ভাঙা ভাঙা বাংলা পারে। মেয়েটা জিজ্ঞেস করলো, হ্যালো বেবি, তোমার নাম কি? মোনাশা ইকবাল। বিদেশি রিপিট করলো, মনসায়া। মেয়েটা এমন অদ্ভুত অ্যাকসেন্টে নাম উচ্চারণ করলো, মোনার খুব হাসি পেল। মনে হলো যেন মশা বলেছে। মিনহাজ মোনা ডাকতে বললে ওরা ডাকলো মনা। তাও বাবা মশা থেকে 1000 গুণ ভালো। ওই কাপলটা আর মিনহাজরা বিচের সামনে কিছুক্ষণ বসলো। এইখানের বীজটা নামার জন্য উপযুক্ত নয়। ওরা কিছুক্ষণ থেকে চলে আসার প্রস্তুতি নিল। আবার ব্রিজ পার হয়ে এলে মোনা কিছু একটা দেখে বাবার হাত ধরে টেনে নিয়ে গেল। সবুজ টমেটো আকৃতির এই ফল খাওয়ার বায়না ধরল। মিনাজ ভ্রুকুচকে ধৈর্য ধরে দেখছে এটা কি জিনিস। ফলটা কেটে এতে লবণ, মরিচ, চিনি, কাসুন্দি দিয়ে দিল। সব মিশিয়ে মোনার হাতে দিল। দাম নিল 50 টাকা। মিনাজ মেয়ের দিকে তাকিয়ে বলে, হাবাজান, এটা টমেটো 50 টাকা? বাপরে বাবা, এটা প্যাশন ফুড। স্থানীয়রা ট্যাং ফল আনারকলি বলে। তুমি টমেটো বলছো কেন? একটু টেস্ট করবে? ইয়াম্মি। মোনা বাবার মুখে ছোট্ট প্লাস্টিকের চামচ দিয়ে 1 চামচ দিতেই নাক মুখ কুচকে গিরগির করে সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল মিনহাজের। মেয়ের দিকে তাকিয়ে বলে, হোয়াট ইজ দিস আম্মা? এটা খেও না। এমন কেন স্যার? আর এটা কি আমি বলছো? এজন্যই বলি তোমরা ভালো জিনিস চেনো না। বিষাদ ব্ল্যাক কফি তো খাও। এনিওয়ে, আমাকে যতদিন এখানে আছি প্রতিদিন খাওয়াবে, এটা কেমন? মিনহাজ একটা দীর্ঘশ্বাস ফেলল, কারণ সে জানে মেয়েটা মায়ের মতো টক খায়। অবশ্য ফলটা এত খারাপ না হয়তো। প্রথম মুখে দেওয়াতে এমন লেগেছে। মেয়ের দিকে ফিরে আশ্বাস দিয়ে বলল, ঠিক আছে, আরেকবার খেলে আমাকে দিও। অন্যটা কেমন দেখবো? মোনা অধর প্রসারিত হাসি দেয়। আবার বেরিয়ে পড়ল মিনি বান্দরবনের উদ্দেশ্যে। স্থানীয়রা এটাকে মিনি বান্দরবন ডাকে। হিমছড়ি যাওয়ার পথে পড়ে এই জায়গাটি। পাহাড় কেটে রাস্তা বানানোতে জায়গাটির নামকরণ করা হয়েছে মিনি বান্দরবন। দেখতে বান্দরবনের মতোই। সবুজে ঘেরা সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দেয়। মোনা খুশিতে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা জানো, আমার আর কোনো মন খারাপ নেই। এত সুন্দর কেন বাংলাদেশ? আমরা সময় পেলে এখানে আসবো, কেমন? মাই প্রিন্সেস, আসল সৌন্দর্য তো এখনো দেখেইনি। দেখতে থাকো, চোখ জুড়িয়ে যাবে। এখানে ছোট ছোট পাহাড়গুলোতে উঠতে ভালোই বেগ পেতে হয়েছে বাবা মেয়েকে। আশেপাশে ফটোগ্রাফাররা ঘুরঘুর করছে। মিনাজ সাথে নিজের ডিএসএলআর নিয়ে আসাতে কাউকে প্রয়োজন হয়নি। সাথে হোটেল থেকে দেওয়া গাড়ির ড্রাইভার তন্ময় ছিল। সে ছবি তুলে দিচ্ছে আর বর্ণনা দিচ্ছে মিনি বান্দরবনের। মিনি বান্দরবনের প্রকৃত লোকেশন হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় থেকে ইনানি বিচ যাওয়ার পথে রেজুখাল ব্রিজের সামনে থেকে 1 কিলোমিটার বামে যেতে হবে। এরপরই সেই পাহাড়ে ঘেরা সবুজে মাতোয়ারা মিনি বান্দরবন। ওরা পাহাড় থেকে নেমে আবার গাড়িতে চেপে বসলো।
এখন গন্তব্য হিমছড়ি ঝর্ণা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিমছড়ি। ছোট ছোট সুরেলা ঝর্ণার পানি প্রবাহ অবলোকন করতে চাইলে পর্যটকদের ভরা পর্যটন মৌসুম ব্যতীত বর্ষা মৌসুমে আসতে হবে। কিন্তু এখন শীতকাল হওয়াতে পানি কম। চারপাশটা এত মোহনীয়, ইট পাথরের শহর ছেড়ে এত কাছ থেকে প্রকৃতির সান্নিধ্য পেয়ে মন আজ খুবই সতেজ। ভিজতে পারলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু অতিরিক্ত কাপড় নিয়ে আসেনি, তাই ভেজার কথা মাথা থেকে বাদ দিয়ে দিল। মোনার চোখ বন্ধ করে মনে হলো কতদিনের পিপাসার্ত মানবী প্রকৃতিতে সুখ সন্ধানে বের হয়েছে। মোনা চোখ খুলে বাবাকে বলল, বাবা সুখী হতে কি লাগে? মিনহাজ মেয়ের কথা মৃদু হেসে বলে, তোমার মতো একটা লিটল ফেরি, তোমার মায়ের মতো কুইন, আর আমার মতো একটা অসুন্দর বাবা। বাবা কি বলো এসব? আমি ওটা শুনতে চাইনি। আচ্ছা বাবা, আমি জানি আমার সুখ কিসের, কিন্তু সেই সুখ অধরা স্পর্শের বাইরে। কাছে পেতে অনেক দ্বিধা, কারো কোনো ক্ষতি না করে সেই সুখ যদি আমি অর্জন করি, সেটা কি খুব অন্যায় হবে? মেয়ের কথায় মিনহাজ তড়াক করে তাকালো, কারণ এই মেয়ে ভয়ঙ্কর পথে পা বাড়াবে বলে জানতো মিনহাজ, কিন্তু আন্দাজ করতে পারছে না। আবার পরক্ষণে মাথায় এলো টিনেজ সামলাতে গেলে অনেক নমনীয় হয়ে বোঝাতে হবে। এমন সময় কত উদ্ভট চিন্তা মাথায় আসবে, এটাই যেন স্বাভাবিক, বরং না আসাটা অস্বাভাবিক। মেয়েকে আশ্বাস দিয়ে বলল, যদি কারো কোনো ক্ষতি না হয়, তবে তোমার সুখ শুধুই তোমার, এটা তোমার অধিকার। অন্যায় কেন হবে? রাগ করবে না তো? আমি রাগ করার মতো কিছু? এই যে বললাম অধরা, অনেক দ্বিধা কিন্তু ক্ষতিকর না। মেয়ের মাথায় হাত রেখে মিনহাজ মুচকি হেসে দুপাশে না করে মাথা নাড়ালো। বুক থেকে দীর্ঘশ্বাস বের করে বাবাকে জড়িয়ে ধরল মোনা। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু কেন ঝরল বুঝতেই পারল না। মোনা জানে কিছু জিনিস নিষিদ্ধ, সে যদি চাওয়ার পর না পায় কি করে সামলাবে নিজেকে। নিজের গণ্ডি থেকে বের হয়ে অনেকটা ফ্রেশ লাগছে। হিমছড়ি থেকে সোজা ফিরে এসেছে ওরা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদিকটা রিক্সও হতে পারে। আগামীকাল বাকিটা স্পট ঘোরা যাবে। রাতের কক্সবাজার ভয়ঙ্কর, তাই ওরা ফিরে এসে হোটেলে ঢুকলো নাস্তার জন্য। হালকা নাস্তা সেরে রুমে কিছুক্ষণ রেস্ট নিল বাবা মেয়ে। মায়া ফোন দিয়েছে, মোনা মায়াকে সব খুলে বলছে কি কি হলো। মিনহাজ অফিসের কাজ করছে ল্যাপটপে বসে। ওরা কলাতলি 2 দিন থাকবে। নেক্সট রিসর্ট বুক করছে মেরিন ড্রাইভ রোডে। কাল মহেশখালী যাবে। কক্সবাজার এসেছে, মহেশখালী যাবে না তা তো হতে পারে না। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে 9টার দিকে সমুদ্রের পাড়ে গেল। মিনহাজ দেখলো মেয়ে এক দৌড়ে ওই ফল বিক্রেতার কাছে গেল। এখানে দাম কম, 30 টাকা, তাই মিনহাজ 2টি নিল। না, এবার খেতে বেশ লাগছে, টক মিষ্টি ফ্লেভার। কিছুক্ষণ ঢেউয়ের কাছে দাঁড়ালো। মিনহাজ মেয়েকে জিজ্ঞেস করলো সি ফুড খাবে কিনা। মেয়ে বলল আজকে না, কালকে খাবে। আজকে শরীর টায়ার্ড, এনজয় করতে পারবে না। ঝালমুড়ি, ফুচকা, রোল আর আইসক্রিম খেলো ওরা। মিনহাজ মেয়েকে বলল, আম্মা আপনি খুশি? অনেক বাবা, আমার মনে হচ্ছে 2 বন্ধু মিলে ঘুরতে এসেছি, কিন্তু আমি কাউকে মিস করছি। কাকে? ওই যে তোমার ওই মিস্টার অ্যাংরি ম্যান ইমরান সাহেবকে। আমি শিওর সে থাকলে বলতো এটা খাবে না, ওটা খাবে না, আনহাইজেনিক, ব্লা ব্লা ব্লা। মেয়ের কথা শুনে মিনহাজ অট্ট হাসিতে ফেটে পড়ে। মেয়েকে অবাক করে দিয়ে বলল, ইমরানের ঘোরার নেশা আরও বেশি। আমরা একসাথে স্কুল কলেজ লাইফে অনেক ঘুরেছি। এই গোমরা মুখ ঘুরতেও জানে? বাবা মেয়ে এইসব নিয়ে গল্প করতে করতে প্রায় রাত 11টা বেজে গিয়েছে। বিচের সামনে ঠান্ডা হিমশীতল বাতাস। মোনা কিছু মুক্তার গয়না দেখছে। মিনহাজ ফোনে কথা বলতে বলতে ভিড় থেকে সরে দাঁড়ালো। পাশ ফিরে দেখে মোনা নেই। আশপাশটা ভালো করে চেক করে দেখে কোথাও নেই। ছবি ধরে সবাইকে জিজ্ঞেস করলো। উপায় না পেয়ে হোটেলে ফোন দিল মোনা গিয়েছে কিনা জানতে। যায়নি শুনে চিন্তায় পড়ে গেল। ইমরানকে ফোন দিল মেসেঞ্জারে। কক্সবাজার থানায় পরিচিত এসপি আছে ওর, কিন্তু রিং হয়ে ইমরানের কল কেটে গেল। মিনহাজ চিন্তায় অস্থির। মেয়ে ছাড়া তার আর কেউ নেই। ছোট্ট মোনা কক্সবাজারের কিছুই চেনে না। ইমরান কল ব্যাক করলে মিনহাজ কেঁদে উঠে বলে, দোস্ত দোস্ত, আমার মেয়ে মোনাকে পাচ্ছি না। ইমরান একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, হোটেলে আয়, আমি দেখছি। মিনহাজ একটা রিক্সা নিয়ে হোটেলের সামনে চলে গেল। গিয়ে দেখে ইমরান দাঁড়িয়ে আছে রিসেপশনের সামনে। বন্ধুকে পেয়ে আবেগে জড়িয়ে ধরে কেঁদে দিল। ইমরানকে এই মুহূর্তে এখানে দেখে চমকালেও মেয়ের টেনশনে প্রশ্ন করতে ভুলে গিয়েছে মিনহাজ।
এর মধ্যে হোটেলের সামনে কয়েকজন পুলিশ চলে এসেছে। একসাথে সবাই বেরিয়ে পড়ে মোনাকে খুঁজতে। পুরো সুগন্ধা বীচের আশপাশে সব জায়গায় খুঁজে পেল না। খুঁজতে খুঁজতে লাবণী পয়েন্টের দিকে গেল সবাই। মিনহাজ বলে, এত দূর একা আসবে কিভাবে? ও তো জানেই না এখানে লাবণী পয়েন্ট আছে। কথা কম বল। ও জানে না ঠিক আছে, জব্বার তো জানে। তোর কি একবারও মনে হয়নি ফ্লাইট উড়িয়ে মালয়েশিয়া থেকে আমি এখানে এখন কেন এসেছি? সকালে ফোনে কথা বলার সময় যখন জব্বার তোর সামনে ছিল তখনই আমি জানতে পারলাম জব্বার কক্সবাজার। এক মুহূর্ত দেরি না করে টিকিট কেটেছি। তুই একা থাকলে চিন্তা হতো না, সাথে মোনালিসা ছিল। ওর মোনালিসাকে করা বিশ্রী উক্তি আমি শুনেছি ফোনে মিনহাজ। লাবণী পয়েন্টে এদিক সেদিক সবাই মিলে খোঁজ শেষ করে হঠাৎ ইমরানের চোখে পড়ল কেউ একটা কোনায় বসে গুটিসুটি হয়ে কাঁদছে। ইমরান একটু এগিয়ে গিয়ে দেখে মোনা। সামনে গিয়ে ডাক দিল, মোনালিসা। মোনা ইমরানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। দৌড়ে এসে ইমরানকে জাপটে ধরল। ইমরান দুহাত দিয়ে শক্ত করে আগলে রাখল, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্বাভাবিক করার জন্য মোনাকে বলল, লুক ফেয়ার লেডি, ডোন্ট ক্রাই। কি হয়েছে? তুমি এখানে কি করে এলে? এটা তো অনেক দূর। মোনা কাঁদতে কাঁদতে বলে, বাবার কাছে যাব। ইমরান আর কথা বাড়ালো না। মেয়েটা ভয় পেয়ে গিয়েছে বুঝতে পেরে। এরপর ওকে নিয়ে সামনে অগ্রসর হলো। নিজের হাতের মুঠোয় শক্ত করে ছোট হাতখানা ধরল যেন পালিয়ে না যায়। মোনা পরিচিত আশ্রয় পেয়ে আঁকড়ে ধরল বলিষ্ঠ অমসৃণ হাতটা। ওর এখন মনে হচ্ছে আর কারো সাধ্য নেই ওকে এই বাঁধন থেকে মুক্ত করার। সেই শান্তি। বাবার পর সবচেয়ে বড় আশ্রয় কেন ইমরান সাহেবকেই মনে হচ্ছে। বেশি দিনের পরিচিত তো নয় ইমরান সাহেব। এই মানুষটাকে মোনার চাই। মিনহাজ মেয়েকে দেখে দৌড়ে এসে বুকে টেনে নিল। হোটেলে ফিরে মোনার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ইমরান পুলিশদের বিদায় দিল। আপডেট জানাবে বলল। এমনি একটা জিডি করবে আগামীকাল, তা জানালো। বাইরে থেকে রাতের খাবার নিয়ে আসলো ইমরান। মিনহাজের রুমটা অ্যাপার্টমেন্টের মতো, ডাবল রুম, একটা ব্যালকনি। ইমরান সহ বসে রুমেই রাতের ডিনারটা সেরে নিল। মোনা কেঁদে গাল ফুলিয়ে ফেলেছে। মিনহাজ মেয়েকে প্রশ্ন করল, আম্মা গেলেন কিভাবে এত দূর? আমি যাইনি। সকালে তুমি যেই লোকটার সাথে কথা বললে উনি এসে কথা বললো আমার সাথে। এরপর আমাকে বলল তুমি নাকি বলেছো আমাকে নিয়ে যেতে, তুমি একটু সামনে গিয়েছো। আমি তো ভাবলাম তোমার পরিচিত, এত কিছু তো বুঝিনি। আশেপাশে তোমাকে চোখ বুলিয়ে খুঁজলাম কিন্তু পেলাম না, তাই ভাবলাম উনি পরিচিত, ওনার সাথে যাই। কিন্তু উনি আমাকে ওই বিচের সামনে নিয়ে গিয়ে কোথায় চলে গেল। কত ডাকলাম কেউ এলো না। কতগুলো বখাটে ছেলে কেমন করে তাকাচ্ছিল। আমি ওখান থেকে সরে এলাম। ফোন চাইলাম অনেকের কাছে, কেউ ফোন দিল না। বাবা, কক্সবাজার খুব খারাপ, কেউ একটু হেল্প করে না। উল্টে আমাকে দেখে একটা লোক বলে, দাম কত তোর? কথা শেষ করে মোনা কেঁদে দিল। মিনহাজ মেয়েকে আগলে ধরে বসে আছে। ইমরান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলল, মোনালিসা, রাতের বেলা কক্সবাজার সেফ না, আর কোথাও ওইভাবে যাবে না। বাবাকে না পেলেও যেখানে ছিলে সেখানে যদি থাকতে বাবাই খুঁজে নিত। পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা ঠিক না। আমি তো বুঝতে পারিনি। ইমরান দম ফেলল। স্নিগ্ধ গালফোলা মোনার দিকে চেয়ে ভাবল, এই মেয়েকে নিয়ে অনেক কষ্ট পোহাতে হবে। হঠাৎ মনে হলো এত কি ভাবছি ওকে নিয়ে। উঠে চলে যাবে, মিনহাজ থেকে বিদায় নিল। সেই মুহূর্তে মোনা এসে আবার জড়িয়ে ধরল মিনহাজের সামনে। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি না থাকলে আমি কি করতাম ইমরান সাহেব? বুকটা ধড়াক করে উঠল। মিনহাজের দিকে চোখ দিতে মিনহাজ হাসছে। সে তো আর জানে না তার মেয়ের হেয়ালিপনা। মেয়ে যে তার অনেক দূর এগিয়েছে। আপনারা মালয়েশিয়া ছিলেন, এখানে কিভাবে এলেন? ইমরান মিনহাজের দিকে তাকিয়ে বলল, সে অনেক খায়নি মোনালিসা, তোমার বাবার বোকামির জন্য। আচ্ছা বাদ দাও, তোমরা কোথায় কোথায় গেলে? মোনা খেয়ে চোখ মুছে মুছে কায়দা করে কোথায় গিয়েছে, কি কি করেছে সব বর্ণনা করা শুরু করলো। কাল ওরা মহেশখালী যাবে তা বলল। ইমরান ঠোঁট বাঁকিয়ে বলে, আমাকে নেবেন আপনাদের সাথে? মোনা রেনিচিনি কণ্ঠে হেসে উঠল। বাবার দিকে ফিরে বলে, বাবা, ওনাকে নিব আমরা। আজ তো সি ফুড খাইনি, কাল খাবো একসাথে। মিনহাজে এখনো আতঙ্কে আছে, চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ইমরান কাঁধে হাত রেখে বলল, আছি তো আমি। তোর মেয়েকে কক্সবাজারে সেফ রাখার দায়িত্ব আমার। আল্লাহ ভরসা, এত চিন্তা করিস না। মিনহাজ ভরসার হাত পেয়ে হেসে উঠে বলল, তোকে মনে অনেক মিস করছিল। সন্ধ্যায় আমাকে বলছিল তুই থাকলে ভালো হতো। ইমরান হাসে। সেই হাসিতে মোনার মনে উদ্রেক সৃষ্টি হলো।
কাল যে শ্যামবর্ণের মানুষ হাসলে বুঝে এত সুন্দর লাগে। কিছুক্ষণ কথা বলে ঘড়িতে দেখলো রাত 3টা বাজে। ইমরান নিজের রুমে চলে গেল। দরজা লাগাতেই ঠক ঠক আওয়াজ হলো। দরজা খুলে দেখে মোনা দাঁড়িয়ে আছে। কিছু বলবে মোনালিসা? ইমরানের হাতটা নিজের কাছে টেনে আনলো। পকেট থেকে একটা কালো মেটাল ব্রেসলেট বের করলো। ইমরানের হাতে পরিয়ে দিয়ে বলল,